নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত। অনেকদিন ধরে আমরা দেখছি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে প্রত্যেকটা রিলসেই মাথার উপর একটা গ্লাস নিয়ে ট্রেন্ডিংয়ে ছিল জামাল, আর আজকে বাইরে আরম্ভ হয়েছে রেমাল। কিন্তু এগুলো নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম নেই। আমাদের প্রবলেম পর্যায় সারণীর ভুল ধরতে ধরতে আমরা হয়ে পড়েছি বেসামাল। আমরা গতদিনে দেখেছি মেন্ডেলিভ বলেছিলেন প্রত্যেকটা এলিমেন্টের ধর্ম তার অ্যাটমিক ওয়েটের উপর নির্ভর করে। ঠিক সেই সময় বিজ্ঞানী হেনরি মোজলে, বা কোথাও লেখা আছে মোসলে, হ্যাঁ, তো সেই বিজ্ঞানী এক্স রশ্মির পরীক্ষা করছিলেন, হ্যাঁ, আর এক্স রশ্মি রশ্মি থাকলেই তরঙ্গ থাকবে, আর তরঙ্গ থাকলেই কম্পাঙ্ক থাকবে, হ্যাঁ। আর তখনকার দিনে প্রত্যেকটা অ্যাটম বা প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা কম্পাঙ্ক ছিল। তাই কম্পাঙ্ককে প্রত্যেকটা মৌলের বা অ্যাটমের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে কিন্তু ধরা হতো। বিজ্ঞানী মোজলে বললেন যে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি যদি মৌলের চারিত্রিক বৈশিষ্ট্য হয় তাহলে সেটা অ্যাটমিক ওয়েটের ওপর নির্ভর করবে, অ্যাটমিক ওয়েটের ওপর। কিন্তু বাস্তবে দেখা গেল কম্পাঙ্ক অ্যাটমিক ওয়েটের ওপর নির্ভর করছে না। সেটা জেড, এই কম্পাঙ্কটা জেড, জেড ইজিক্যাল টু হচ্ছে অ্যাটমিক নাম্বার। ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক অ্যাটমিক নাম্বারের ওপর নির্ভর করছে। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ যেটা বলে গিয়েছিলেন যে প্রত্যেকটা এলিমেন্টের চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাটমিক ওয়েটের উপর নির্ভর করে, সেটা সম্পূর্ণ ভুল। সেটা মোজলে কিন্তু এক্স রশ্মির পরীক্ষার সাহায্যে একদম দেখিয়ে দিয়েছিলেন। কম্পাঙ্ক সবসময় অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে, কোনো অ্যাটমিক ওয়েটের উপর কিন্তু নির্ভর করে না। তাই মেন্ডেলিভ যে পর্যায় সূত্র দিয়েছিলেন সেটাও কিন্তু পরিবর্তন করতে হলো। আমাদের নতুন যে পর্যায় সূত্র আবিষ্কার হলো সেটা কিছুটা এইরকম ছিল: দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দি এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। শুধুমাত্র এইটুকু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আগে এটা অ্যাটমিক ওয়েট ছিল, সেটা এখন অ্যাটমিক নাম্বারে হয়েছে, হ্যাঁ। মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। যখন অ্যাটমিক ওয়েটের পরিবর্তে অ্যাটমিক নাম্বার হলো, তখন মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটাও কিন্তু একটু পরিবর্তন করা হলো, এবং নিলস বোর ও অনেক বিজ্ঞানী মিলে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল বা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেন, যার 7টি পর্যায় ও 18টি শ্রেণী ছিল, হ্যাঁ। 7টি পর্যায় এবং 18টি শ্রেণী ছিল। এবার আমরা আস্তে আস্তে আমাদের নতুন যে দীর্ঘ পর্যায় সারণী তার সঙ্গে আমরা আলাপ করব। তো চলো দেখে নিই আমরা সেটা। অনেকদিন আগে তোমাদের টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেছিলাম তোমরা কেউ ম্যাজিক নাম্বার সম্পর্কে কিছু জানো কি না। তো অনেকে কিন্তু বলতে পারেনি, বা অনেকে জানলেও বলতে পারেনি যে ওইটা ম্যাজিক নাম্বার। যখন আমি তাদের উত্তরটা বললাম তখন তারা বলছে, ও আচ্ছা এইটা। তো আজকে আমরা ম্যাজিক নাম্বার সম্পর্কেও জানবো। দেখো, ম্যাজিক নাম্বার হচ্ছে 2, 8, 8, 18, 18, 32। এই যে ম্যাজিক নাম্বার, এটা শুধুমাত্র গ্রুপ 1 বা ক্ষার ধাতুর জন্য প্রযোজ্য এবং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো তুমি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানো না, তখন তুমি এই সূত্রের সাহায্যে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক খুব সহজেই বের করতে পারবে। একমাত্র গ্রুপ 1 ও নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, নিষ্ক্রিয় গ্যাস বা
নোবেল গ্যাসের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। হ্যাঁ, তো আমাদের গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। হ্যাঁ, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, তখন এই 1-এর সঙ্গে 2 যোগ করো, তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, মনে করো তুমি সোডিয়ামের জানো না, তখন এই যে লিথিয়াম এর সঙ্গে 8 যোগ করো, তাহলে তুমি সোডিয়ামের পেয়ে যাবে। মনে করো তুমি পটাশিয়ামের জানো না, তাহলে সোডিয়ামের সঙ্গে আবার 8 যোগ করবে, তাহলে 19 পটাশিয়ামের পেয়ে যাবে। মনে করো তুমি রুবিডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক জানো না, তাহলে তখন এই 19-এর সঙ্গে 18 যোগ করে রুবিডিয়ামের 37 পেয়ে যাবে। হ্যাঁ, মনে করো তুমি সিজিয়ামের পরমাণু ক্রমাঙ্ক জানো না, তাহলে এই 37-এর সঙ্গে 18 যোগ করে সিজিয়ামের পেয়ে যাবে। মনে করো তুমি ফ্রান্সিয়ামের জানো না, তাহলে এই 55 সঙ্গে 32 যোগ করে 5 আর 2 7, 5 আর 3 8 ফ্রান্সিয়ামের পেয়ে যাবে। তাহলে এই যে ফর্মুলা 2 8 8 18 18 32, এইটাকে বলছে ম্যাজিক নাম্বার। এই সূত্রের সাহায্যে তুমি গ্রুপ 1 ও নিষ্ক্রিয় গ্যাসের যে কোনো পরমাণু ক্রমাঙ্ক কিন্তু বের করতে পারবে। হ্যাঁ, আর যখন পরমাণু ক্রমাঙ্ক বের করবে, অতি অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসটাকে ভালো করে দেখবে। কারণ তুমি মনে করো সোডিয়ামের আমরা জানি 11, নাকি? 11টাকে আমরা 1s2 2s2 2p6 3s1 তো এরকম করে ভাঙি। কিন্তু যখন আমরা শর্টকাট ব্যবহার করব, তখন নিয়ন 3s1 এইটা কিন্তু ভালো করে জানবে, কারণ তুমি সবসময় এরকম করে কিন্তু পাবে না সব জায়গাতে, কিন্তু এই শর্টকাটটা অতি অবশ্যই ভালো করে জেনে রাখবে। হ্যাঁ, এবার আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার কি হয় সেটা দেখে নেব। হ্যাঁ, তো গ্রুপ 2 এর জন্য ম্যাজিক নাম্বার হচ্ছে 8 8 18 18 32। হ্যাঁ, গ্রুপ 2 এ আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। হ্যাঁ, তুমি মনে করো এদের পরমাণু ক্রমাঙ্ক জানো না, একমাত্র বেরিলিয়ামেরটা জানো। হ্যাঁ, এটা হচ্ছে 4, তাহলে এখানে 4-এর সঙ্গে 8 যোগ করো, তাহলে তুমি ম্যাগনেসিয়ামেরটা পেয়ে যাবে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের সঙ্গে 8 যোগ করো, তাহলে ক্যালসিয়ামেরটা পেয়ে যাবে। ঠিক একইভাবে 18 যোগ করো, 38 পেয়ে যাবে। ঠিক একইভাবে 38-এর সঙ্গে 18 যোগ করো, তাহলে 8 8 16 6 হাতে হচ্ছে 1, 3 1 4 1 5 বেরিয়ামেরটা পেয়ে যাবে। ঠিক একইভাবে 56-এর সঙ্গে 32 যোগ করো, তাহলে 6 আর 2 8, 5 আর 3 8 রেডিয়ামেরটাও পেয়ে যাবে। তো যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয়, তাহলে প্লিজ কিন্তু আমাদের কমেন্ট করে বলো। হ্যাঁ, তো এবার আমরা পি ব্লকের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা দেখে নেব। হ্যাঁ, পি ব্লক আমরা সকলেই জানি গ্রুপ 13 to 18। হ্যাঁ, তো আমরা প্রত্যেকে জানি পি ব্লক গ্রুপ 13 to 18, কিন্তু আমরা নিষ্ক্রিয় গ্যাসের আগেই করে নিয়েছি, তাই আমরা 17 পর্যন্ত করব। হ্যাঁ, তো এইখানে ম্যাজিক নাম্বার হচ্ছে 8 18 18 32। হ্যাঁ, এইটা হচ্ছে এদের ম্যাজিক নাম্বার। তো আজকে যখন ম্যাজিক নাম্বার নিয়ে কথা উঠছে, তখন আমার
খুব ছোটোবেলার একটা ঘটনা, ম্যাজিক দেখার ঘটনা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তখন আমাদের বহরমপুরে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান এসেছিলেন। তিনি দারুণ দারুণ ম্যাজিক দেখাচ্ছেন। ম্যাজিক দেখা শেষ হলো, তার পরের দিন থেকে তার কথাগুলোকে প্রত্যেকে আমরা মিমিক্রি করতে লাগলাম। হ্যাঁ, যখনই একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধু দেখা হচ্ছে, প্রত্যেকে তখন জিজ্ঞেস করছে, ওই কেমন আছিস, বাড়ির সকলে ভালো আছো তো, তোমরা কিন্তু ম্যাজিক দেখবে এবার, বড় বড় ম্যাজিক। তো এইরকমভাবে কিন্তু মিমিক্রি করতে লাগলাম। যখন সেই বন্ধু প্রাইভেটে গেছে, তখন স্যারকেও বলছে, স্যার ওই জায়গাটা বুঝতে পারলাম না, প্লিজ একটু বুঝিয়ে দিন। স্যারও প্রচণ্ড রেগে গেছে। এইভাবে আমরা বেশ কিছুদিন মজা করেছিলাম। তো আজকে ম্যাজিক নাম্বার, তো মনে করো পি ব্লকের নাইট্রোজেনের ঘরটা আমি নিচ্ছি। হ্যাঁ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। আমরা প্রত্যেকে জানি নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7। হ্যাঁ, তাহলে ফসফরাসের 7 আর 8 যোগ করো 15। তাহলে আর্সেনিকের কত হবে? 15 আর 18 যোগ করো, 8 আর 5 13, 3 আর থাকলো 1, 1 2 1 3, 33। ঠিক একইভাবে অ্যান্টিমনি কত হবে তাহলে? 33 আর 18, বলো, 8 আর 3 11, 1 আর থাকলো 1, 3 1 4 1 5। ঠিক একইভাবে বিসমাথের ক্ষেত্রে 51 আর 32, 2 1 3, 5 আর 3 8। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? যদি বোঝার ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের বলো। এখানেও আমাদের একটা বাম্পার গল্প আছে। আমাদের একটা বন্ধুর নাম ছিল সন্দীপ বাউরি। হ্যাঁ, তো সে প্রত্যেকটা খাতা বইয়ে আর্সেনিক প্লাস অ্যান্টিমনি লিখে দিত। তখন আমরা অতটা জানতাম না। হ্যাঁ, তখন আমরা 6 কি 7 পড়ি, পর্যায় সারণীর সব মৌলের নাম কিন্তু জানতাম না। ওই প্রথমে 21টা মতো জানতাম। হ্যাঁ, তো সে সব জায়গায় আর্সেনিক প্লাস অ্যান্টিমনি লিখে দিচ্ছে। অনেক দিন পর আমরা বুঝতে পারলাম যে সন্দীপ বাউরি মানে SB প্লাস অ্যান্টিমনি, হ্যাঁ, সেটা আর্সেনিক প্লাস অ্যান্টিমনি সব জায়গায় লিখে দিচ্ছে। তো আশা করি ব্যাপারটা অনেকেই বুঝে গেছো। হ্যাঁ, তো আমি জানি আমাদের চ্যানেলের প্রত্যেকেই এক একজন বড় মাপের লিজেন্ড, তাই এই ঘটনা না বললেও হবে। তো চলো আমরা পি ব্লক থেকে আরও একটা দেখে নিই। তো চলো ফ্লোরিনটা দেখায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাসিটিন। মনে করো তুমি এদের পরমাণু ক্রমাঙ্ক জানো না, একমাত্র ফ্লোরিনেরটা জানো। তাহলে 9-এর সঙ্গে 8 যোগ করো, ক্লোরিন 17, 17-এর সঙ্গে 18 যোগ করো, তাহলে 35। ব্রোমিন, ব্রোমিনের সঙ্গে 18 যোগ করো, তাহলে 8 আর 5 13, 3 হাতে থাকলো 1, 3 1 4 1 5, 53 হচ্ছে আয়োডিন। 53-এর সঙ্গে 32 যোগ করো, 3 আর 2 5, 5 আর 3 8। কোনো অসুবিধা? যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় তো প্লিজ কিন্তু আমাদের বলো। তো প্রত্যেকেই এই ম্যাজিক নাম্বারগুলো মনে রাখবে। হ্যাঁ, অতি অবশ্যই ম্যাজিক নাম্বার মনে রাখবে। এরপরে দীর্ঘ পর্যায় সারণীকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়। হ্যাঁ, তো এখানে তোমরা পি ব্লক দেখলে, এস ব্লক আছে, পি, ডি ব্লক এবং এ ব্লক। হ্যাঁ, এইরকম 4টি আমাদের ব্লক আছে। তো এখন আমরা এস ব্লক নিয়ে পড়ব। এস ব্লক, এস ব্লক কাকে বলে? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি একদম বাইরের কক্ষের এস অরবিটালে যদি থাকে তাহলে তখন সেই মৌলকে আমরা এস ব্লকের আন্ডারে ফেলব। হ্যাঁ, তো এখানে গ্রুপ 1 ও গ্রুপ 2কে এস ব্লক আন্ডারে ফেলেছে। গ্রুপ 1 ও গ্রুপ 2 নিয়ে এস ব্লক গঠিত। এবার কেন? দেখো,
মনে করো আমাদের সোডিয়াম আছে, সোডিয়াম, এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে 1s2 2s2 2p6 3s1। দেখো যেসব মৌলের একদম সর্বশেষ ইলেকট্রনটি বাইরের কক্ষের এস অরবিটালে স্থান পায় তাকে এস ব্লক বলে। সোডিয়ামের আগে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে 1s1, লিথিয়াম আছে, এটার হচ্ছে 3, তাহলে 1s2 2s1, তারপরে 3s1, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। প্রত্যেককে বলছি বাইরের কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস সেটা অতি অবশ্যই মনে রাখবে, কারণ এইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু দেয়। দেখো পটাশিয়াম কত? 19। এবার এটাকে আমরা যদি ভাঙি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, 6 2 8 আর 2 10, 6 আর 2 8, 3p6 4s1। সর্বশেষ এই যে ইলেকট্রনটি বাইরের কক্ষের এস অরবিটালে প্রবেশ করে। এবার দেখো প্রথমটা দেখো 1s1, গ্রুপ 0UP, গ্রুপ 1, পর্যায় 1, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। পর্যায় 2, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s1। পর্যায় 2 এর ইলেকট্রন বিন্যাস 2s1। পর্যায় 3, এটার ইলেকট্রন বিন্যাস 3s1। পর্যায় 4, এটার ইলেকট্রন বিন্যাস 4s1। যদি আমরা এই সূত্র খাটাই তাহলে পর্যায় 5, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাসটি হবে সেটা হবে 5s1। যদি আমরা পর্যায় 6 এর করি তাহলে 6s1। যদি আমরা পর্যায় 7 এর করি তাহলে 7s1। কোনো অসুবিধা? যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু বারে বারে বলছি আমাদের বলবে যে এখানে অসুবিধা হবে। এবার আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে এখানে দেখব গ্রুপ 2তে আছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। হ্যাঁ, বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 4। 4টাকে আমরা যদি একটু ভাঙি তাহলে 1s2 2s2। ম্যাগনেসিয়াম কত? 12। 12টাকে যদি আমরা একটু ভাঙি তাহলে 1s2 2s2 2p6, 6 2 8 আর 2 10, 3s2। ঠিক একইভাবে দেখো আমাদের পর্যায় 2 এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস 2s2। পর্যায় 3, তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস 3s2। হ্যাঁ, এবার মনে করো পর্যায় 4 আছে, তাহলে এই যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 4s2। এবার হয়তো অনেকেই মানছো না, ঠিক আছে, চলো ভেঙে দেখা যাক। ক্যালসিয়ামের হচ্ছে 20। যদি এটাকে ভাঙো তাহলে 1s2 2s2
2p6 3s2 6 2 8 2 10 2 12 3p6 4s2 6 2 8 2 10 16 18 20। দেখো পর্যায় 4 শেষ ইলেকট্রন বিন্যাস 4s2। কোনো অসুবিধা? ঠিক একইভাবে পর্যায় 5, তাহলে এটার সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস 5s2 হবে। হ্যাঁ, ঠিক একইভাবে পর্যায় 6, তাহলে এটার সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস 6s2 হবে। ঠিক একইভাবে পর্যায় 7, তাহলে এটা 7s2 হবে। এটা কিন্তু আমি শর্টকাট দেখাচ্ছি। হ্যাঁ, যদি তোমরা প্রথম ইলেকট্রন বিন্যাস করো তো এইরকম করে কিন্তু ভাঙবে। আমি এইগুলো তোমাদের শর্টকাটে বোঝানোর জন্য দেখালাম। হ্যাঁ, তো গ্রুপ 1 এবং গ্রুপ 2 নিয়ে আমাদের এস ব্লক গঠিত। এবার মজার ব্যাপার হচ্ছে আমাদের যে হিলিয়াম বাবু আছেন, হিলিয়াম He কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, এটার ইলেকট্রন বিন্যাস কিন্তু 1s2। এটা হিসাব মতো এস ব্লকে থাকার কথা, কিন্তু এ সেই পি ব্লকের মধ্যেই ঢুকে আছে, কিন্তু হিলিয়াম এস ব্লকে মধ্যে পড়ে কিন্তু আছে পি ব্লকে। আর এটাই দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি। সর্বশেষ ইলেকট্রনটি বাইরের কক্ষের এস অরবিটালে প্রবেশ করছে, তার সত্ত্বেও একে একদম পি ব্লকে স্থান দিয়েছে, শুধুমাত্র তার গ্রুপের যে প্রপার্টিজ বা ধর্মগুলো সেম হবে তার জন্য। তা না হলে এই যে হিলিয়াম এ কিন্তু গ্রুপ 2তে বেরিলিয়ামের আগে 1s2, তারপরে হতো 2s2। তো এইরকম পর্যায় সারণীর বেশ কিছু মৌল আছে, যেমন এই যে আমাদের হিলিয়াম, যেমন আমাদের হাইড্রোজেন, যেমন আমাদের ল্যান্থানয়েড, যেমন আমাদের অ্যাক্টিনয়েড। পর্যায় সারণীকে একদম মাতিয়ে রেখেছে। যদি পর্যায় সারণীর কোনো মা থাকতো তাহলে বলতো, আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এই যে হিলিয়াম, এই যে হাইড্রোজেন, এদের কোনো সঠিক অবস্থানই পাচ্ছে না। আবার ওই যে ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড, একটা গ্রুপে একটা ছোট্ট ঘরের মধ্যে 14টা মৌলকে একসঙ্গে এরা স্থান দিয়ে দিয়েছে। তো এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যদি কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের বলবে। এই যে আমাদের এস ব্লক, এখানে প্রত্যেকে কিন্তু ধাতু। গ্রুপ 1কে বলে ক্ষার ধাতু, হ্যাঁ ক্ষার ধাতু, আর গ্রুপ 2কে বলে গ্রুপ 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করে যে এস ব্লকের সাধারণ সংকেত কি, এস ব্লকের সাধারণ সংকেত হচ্ছে NS122। এবার আমরা পড়ব পি ব্লক। পি ব্লক কাকে বলে? হ্যাঁ, তো দেখো, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি একদম বাইরের কক্ষের পি অরবিটালে প্রবেশ করে তাদের, বা পি অরবিটালে স্থান পায়, সেই সব মৌলকে আমরা পি ব্লক মৌল বলবো। হ্যাঁ, যেমন মনে করো বোরনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5, 5টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 1s2 2s2 2p1। দেখো তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি একদম বাইরের কক্ষে যে অরবিটালে স্থান পায়, বা পি অরবিটালে যদি স্থান পায়, তখন আমরা তাকে পি ব্লক এলিমেন্ট বা পি ব্লক মৌল বলবো। যেমন এখানে দেখো বোরনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে স্থান পেয়েছে, তাই বোরন হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল গ্রুপ 13 to 18কে বলে। কিন্তু এই যে গ্রুপ 18,
এর হিলিয়াম ছাড়া সবই হচ্ছে পি ব্লক মৌল। হিলিয়াম পি ব্লক নয়, হিলিয়াম পি ব্লক নয়, কারণ হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। হ্যাঁ, তাই এটা এস ব্লক মৌল। হিলিয়াম বাদে বাকিগুলো যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকে হচ্ছে পি ব্লক মৌল। হ্যাঁ, তো দেখো এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 13। যদি কাউরে মনে না থাকে তখন তারা সেই ম্যাজিক নাম্বার খাটাবে। হ্যাঁ, 5 আর 8 13। 13টাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো 1s2, 2s2, 2p6, 6 2 8 আর 2 10, 3s2, 3p1, 6 2 8 10, 12 একে 13। তাহলে দেখো সর্বশেষ যে ইলেকট্রন সেটা হচ্ছে কি 3p1। এটা হচ্ছে পর্যায় 2 এর সর্বশেষ যে ইলেকট্রন 2s2, 2p1। এটা হচ্ছে পর্যায় 3। তাহলে এর শেষ যে ইলেকট্রন 3s2, 3p1। এগুলো কিন্তু প্রশ্ন করার জন্য, এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার জন্য মনে রাখবে, অতি অবশ্যই মনে রাখবে। পর্যায় 4। তাহলে এই যে গ্যালিয়াম শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস বলো 4s2, 4p1 হবে। ঠিক একইভাবে এই যে ইন্ডিয়াম পর্যায় 5, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 5s2, 5p1। ঠিক একইভাবে পর্যায় 6 থ্যালিয়াম, তাহলে 6s2, 6p1। প্রত্যেকে কিন্তু 22তম কক্ষপথের ইলেকট্রন বিন্যাস মনে রাখবে আর বারে বারে খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ নিট এবং জেইর মতো প্রশ্নে অনেক সময় এই শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু অনেক প্রশ্ন দেয়। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। হ্যাঁ, বোরনের পরেই কার্বন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তারপরেই অক্সিজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম। তারপরেই ফ্লুরিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, রেস্টাটিন। তারপরেই নিষ্ক্রিয় গ্যাস একমাত্র হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো প্রত্যেকেই হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট। প্রত্যেককে বারে বারে বলছি, কান খুলকে सुन लीजिए। পর্যায় সারণী একদম গোটা ছক পাই টু পাই কিন্তু মুখস্থ রাখবে। যদি তোমার মুখস্থ থাকে পর্যায় সারণী গোটা ছক, তাহলে পর্যায় সারণী এস ব্লক এবং পি ব্লক প্রত্যেকটা তোমার পড়া 2 মিনিটের মধ্যেই অর্ধেক পড়া কিন্তু হয়ে যাবে, অর্ধেক পড়া হয়ে যাবে। তাই প্রত্যেকে বলছি ভাই প্লিজ অতি অবশ্যই পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপকে একদম গ্রুপ বরাবর মাথায় যেন থাকে, মাথায় নয় একদম ঠোঁটে যেন লেগে থাকে। যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোথায় আছে বলতে যেন পারো। হ্যাঁ, সেই মতো কিন্তু পড়তে হবে তোমাদের। এবার আমরা দেখে নেব পি ব্লকের সাধারণ সংকেত কি। দেখো পি ব্লকের সাধারণ সংকেত হচ্ছে NP126 আর তার আগে NF12, NS2, 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 NP126। এবার অনেকেই বলবে পি ব্লকে কেন 6টা ইলেকট্রন থাকে? পিতে কিন্তু 3টে তল থাকে, মনে পড়ছে? PX, PY,
এটাকে বলে পিএক্স, এটাকে বলে পিওয়াই, আর এটাকে বলে পিজেড। যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন পিএক্স, পিওয়াই আর পিজেড, প্রথমে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে পিওয়াই একটা ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে পিএক্সে আবার একটা ইলেকট্রন, তারপরে একটা, তারপরে একটা, দেখো 2, 4, 6। তো সেজন্যই P126। আর পি ব্লকে ধাতু, অধাতু এবং ধাতুকল্প তিনটেই কিন্তু আছে। আমি যে গ্রুপগুলো তোমাদের দেখালাম না, সেগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এবার আমরা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, আর সেই টপিক হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্টস। তো প্রথমে আমরা জানবো ডি ব্লক কাদের বলে। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে বহিস্তম কক্ষের এস অরবিটালে ইলেকট্রন থাকার সত্ত্বেও সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে স্থান পায়, সে সমস্ত মৌলকে ডি ব্লক এলিমেন্টস বা ডি ব্লক মৌল বলে। যেমন এখানে আমাদের স্ক্যানাডিয়াম আছে, তো স্ক্যানাডিয়াম কত? 21 পরমাণু ক্রমাঙ্ক। এবার এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে 6, 2, 8, 8 আর 6, 14, 16, 18, 4s2, 3d1, 2, 2, 4, 6, 10, 2, 12, 6, 18, 18, 2, 20, 1, 21। দেখো যেসব মৌলের এস অরবিটালে ইলেকট্রন থাকার সত্ত্বেও, তো আসলে এটা 3d1 4s2 হিসাবে লেখে, কিন্তু এখানে আমরা বোঝার সুবিধার জন্য আমরা লিখছি। হ্যাঁ, এস অরবিটালে ইলেকট্রন থাকার সত্ত্বেও সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তাদের ডি ব্লক এলিমেন্ট বলে। তো ঠিক একইভাবে এটা যদি 4s2 3d1 হয় তাহলে এবার আমরা সেই ইম্পর্টেন্ট প্রশ্নে আসব, যেটা আমাদের ক্লাস 10 থেকে মাথায় ঘুরঘুর করছে, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না, বা সেই প্রশ্নটা আমাদের যখন মনে আসতো মাথা আমাদের পাগল করে দিত। আর সেই প্রশ্ন হচ্ছে সন্ধিগত মৌল কাদের বলে, বা জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি এরা সন্ধিগত মৌল নয় কেন? দেখো, সন্ধিগত মৌল তাদেরই বলবো যাদের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে, তাদের এক কথায় সন্ধিগত মৌল বলে। কিন্তু যদি আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি Zn30, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, বা এটাকে 4s2, 3d10 লিখবে। হ্যাঁ, দেখো সন্ধিগত মৌল কাদের বলে? যেসব মৌলের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে, কিন্তু এখানে দেখো ডি উপকক্ষে মোট 10টি ইলেকট্রন থাকার কথা, আর এখানে 10টি আছে, এখানে একদম পূর্ণ হয়ে গেছে, ফিল হয়ে গেছে, তাই জিঙ্কে সন্ধিগত মৌল বলে না। হ্যাঁ, তাহলে জিঙ্কের শেষ যে কক্ষপথে ইলেকট্রন বিন্যাস 4s2, 3d10, ক্যাডমিয়ামে তাহলে 5s2, 4d10। ঠিক একইভাবে মার্কারি বা পারদ 6s2, 5d10। দেখো প্রত্যেকেরই ডি
উপকক্ষ একদম ফুল বা পূর্ণ, আর সন্ধিগত মৌল হতে গেলে তোমাকে ডি উপকক্ষ কিন্তু আংশিক পূর্ণ হতে হবে, পুরোপুরি পূর্ণ হলে কিন্তু হবে না। বোঝা গেল? জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি এরা একই গ্রুপে অবস্থিত, তাই আমি একটার ইলেকট্রন বিন্যাস করলাম আর পরের দুটো কিন্তু বসিয়ে দিলাম। এইগুলোই কিন্তু গ্রুপ বরাবর পর্যায় সারণীর মনে রাখার সুবিধা। তাই তোমাদের প্রত্যেককে বলছি, পর্যায় সারণী একদম গ্রুপ বরাবর, লম্বালম্বি বরাবর, শ্রেণী বরাবর, তাই একদম মুখে যেন থাকে। হ্যাঁ, আর কি বলছিলাম? তাহলে সন্ধিগত মৌল হলো। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, সমস্ত সন্ধিগত মৌলই ডি ব্লক। ভালো করে শোনো, সমস্ত সন্ধিগত মৌল ডি ব্লক, কিন্তু সমস্ত ডি ব্লক মৌল সন্ধিগত মৌল নয়। এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা ডি ব্লক এলিমেন্ট বটে, কিন্তু সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট নয়। এবার আমরা ডি ব্লকের সাধারণ সংকেতটা দেখে নেব। হ্যাঁ, সাধারণ সংকেত হচ্ছে NS122 N-1 D1-10। হ্যাঁ, এখানে মনে করো n এর মান 4, তাহলে 4S122 তাহলে 2, N-1 মানে 4 - 1 সমান 3, D1-10 10। তো এটা হচ্ছে ডি ব্লকের ফর্মুলা। ডি ব্লক আমাদের গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত কিন্তু আছে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত আছে। ডি ব্লক হচ্ছে উত্তম অনুঘটক এবং এরা রঙিন জটিল যৌগ উৎপন্ন করে, আর ডি ব্লকের প্রত্যেকে হচ্ছে ধাতু। ডি ব্লক নিয়ে আমরা আরও ডিটেলসে কিন্তু পড়ব। হ্যাঁ, এবার আমরা পড়ব এফ ব্লক কাদের বলে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে বহিস্তম কক্ষের এস অরবিটাল পূর্ণ, ডি অরবিটাল অপূর্ণ বা অর্ধপূর্ণ এবং সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, সেই সব মৌলদের এফ ব্লক বলে। তো এফ ব্লক মৌল আমাদের গ্রুপ 3 পর্যায় 6-এ 14টি এবং গ্রুপ 3 এর পর্যায় 7-এ 14টি, মোট 28টি কিন্তু মৌল আছে। গ্রুপ 3 পর্যায় 6-এর মৌলগুলোকে ল্যান্থানাইড শ্রেণীর মৌল এবং গ্রুপ 3 পর্যায় 7 এর মৌলগুলোকে অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল বলে। এই যে এফ ব্লক এও কিন্তু জটিল যৌগ উৎপন্ন করে এবং এদের বেশিরভাগ জারণ স্তর +3 হয়। এবার অনেক মৌলের +2 বা +4ও কিন্তু দেখা যায়। মাধ্যমিকে আমি অনেককেই পড়েছি এই জারণ স্তর, তাও আমরা ক্লাস 11-এ আরও ডিটেলসে কিন্তু আলোচনা করব। এবার আমরা বিগত কিছু বছরের প্রশ্ন দেখে নেব। হ্যাঁ, তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, হুইচ নেম ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দি ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিল? কার নাম পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর সঙ্গে সেই রকম সংযুক্ত নয়? হ্যাঁ, তো প্রথমে আছে প্রট, সেকেন্ড অপশান হচ্ছে নিউল্যান্ডস, থার্ড হচ্ছে রাদারফোর্ড এবং ডি হচ্ছে লোথারমিয়ার। তো আমরা জানি বি আর ডিটা একদম যুক্ত পর্যায় সারণীর সঙ্গে, একমাত্র আমরা জানি না প্রট। তিনি বলেন যে প্রত্যেকটা মৌলের পরমাণু হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি এবং তিনি পর্যায় সারণীর সঙ্গে কিন্তু যুক্ত। হ্যাঁ, ওই বোর কিন্তু একাই গোটা পর্যায় সারণীটাকে করেনি, অনেক বিজ্ঞানী মিলে কিন্তু পর্যায় সারণী করেছিলেন, তার মধ্যে একটা কিন্তু এই প্রটও বটে। একমাত্র বিজ্ঞানী রাদারফোর্ড যিনি স্ট্রাকচার অফ অ্যাটমের সঙ্গে কিন্তু যুক্ত। প্রশ্নটা WBJE-তে 2014 সালে কিন্তু এসেছিল। তার পরের প্রশ্ন, দ্য ওনলি লিকুইড নন মেটাল প্রেজেন্ট ইন দি পিরিয়ডিক টেবিল। ভালো করে প্রশ্নটা শুনবে, নন মেটাল কিন্তু এখানে বলেছে। অনেকেই এখানে যে 4টে অপশান আছে ক্লোরিন, মার্কারি, ব্রোমিন এবং ফ্লুরিন, অনেকেই এটা মার্কারি করে দেবে। মার্কারি বা পারদ হচ্ছে তরল ধাতু, লিকুইড মেটাল, আর এইখানে কিন্তু তোমাকে বলেছে নন মেটাল অধাতু, তাই সঠিক অ্যান্সার হবে ব্রোমিন। হ্যাঁ, নন মেটাল আর লিকুইড। আর পরের যে প্রশ্ন, ম্যাজিক নাম্বারস আর, দেখো 4টে অপশান তোমাদের দেওয়া আছে, যে কোনো একটা তোমাদের ঠিক হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ডি
2, 8, 18, 32। তো অপশান ডিটা কিন্তু আমাদের সঠিক। তোমাদের কিন্তু আজকে দেখিয়েছি ম্যাজিক নাম্বার। হ্যাঁ, ওয়ান অফ দি ফলোয়িং আয়ন্স হ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন Ar3d6। Ar3d6, এয়ার মানে কত? 18, 18 আর 6 মানে 24। দেখো প্রত্যেকের কিন্তু এখানে বলে দিয়েছে পরমাণু ক্রমাঙ্ক। একমাত্র দেখো কোবাল্ট 27, 27 থেকে যদি তুমি 3টে ইলেকট্রন ত্যাগ করো তাহলে কিন্তু 24 চলে আসছে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে CO3+। প্রশ্নটা 2010-এ সিবিএসই AIPMT, যেটা এখন বর্তমানে নিট নামে বিখ্যাত, তখন কিন্তু প্রশ্নটা এসেছিল। তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। হ্যাঁ, অনেক প্রশ্ন থাকে একটু ঘুরিয়ে। আজকে তোমাদের যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে এই প্রশ্নগুলোই ছিল। আর আজকের ক্লাস এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পর্যায় সারণীর পার্ট 4-এর ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো। বাই বাই, টাটা।